আমরা নিম্ন মধ্যবিত্ত ছিলাম। নিম্ন মধ্যবিত্ত মানে হচ্ছে ধরো আমরা না খেয়ে থাকতাম না, কাপড় চোপড়ে পড়তাম, কিন্তু অত আভিজাত্য নিয়ে চলতে পারতাম না। ওকে, তো এরকম একটা ফ্যামিলি আমার। তো আমার বাবা যখন আমাকে ঢাকায় পাঠান, মানে তখন ধরো 1,000, 2,000, 3,000 টাকা মানে অনেক বড় কিছু, ওই আমলে অনেক বড় কিছু। তো আমি প্রথমে যখন ঢাকাতে এসে আমি মেলাতে পারতেছিলাম যে আমি কি দুনিয়া দেখতেছি, কারণ দুনিয়াটা এত বিশাল ছিল। আশেপাশের মানে সব দেখলাম। এখান থেকে মতিঝিল, যেখানে নটরডেম কলেজ, এই দূরত্ব ছিল প্রায় 4 কিলোমিটার। তো ওখানে কোনো বাস সার্ভিস ছিল না, এবং রিক্সা ভাড়া দেওয়ার সামর্থ্য আমার কাছে মানে ছিল না বললেই চলে। ছিল না মানে কেমন, বাবা যে টাকা দিতেন আমাকে খুব গুনে গুনে খরচ করতে হতো। আমি রাস্তা থেকে 2 টাকা দিয়ে একটা রুটি কিনে খেতে গেলে আমি চিন্তা করতাম যে আমার মেসের ভাড়া বা মেসের টাকা দিতে আবার সমস্যা হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি খুব মানে মিতব্যয়ী ছিলাম, প্রচন্ড মিতব্যয়ী ছিলাম। তো তখন আমি দেখলাম যে যেহেতু কিছু করার নাই, আমি খিলগা থেকে রোজ 4 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে কলেজে আসতাম, আবার 4 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে কলেজে ব্যাক করতাম। আর রাস্তাতে যখন চলতাম তখন আশেপাশের ওই মানে রাস্তার পাশে যারা ঘুমাতো বা রাস্তার পাশে যে সমস্ত লোক ছিল তাদের দেখে আমার মানে মনে হতো যে না, ওদের থেকে অন্তত পক্ষে ভালো আছে, এত খারাপ নাই। তো এই দীর্ঘ 4 কিলোমিটার রাস্তা আপডাউন করতে খুব ফিল করতাম যে যদি একটা বাস পাইতাম। তো আমার এক মনে আছে, আমার এক ফ্রেন্ড, ওর নাম ছিল অনিক, ও একবার খিলগা থেকে যাচ্ছিল, হঠাৎ করে যাওয়ার সময় আমাকে এসে দেখে, ওরা বললো যে দোস্ত আসো রিক্সাতে উঠো। ওরা আমি রিক্সাতে চড়লাম, এবং ভাড়াটা সে দিয়ে দিয়েছিল অবশ্য, আমি অফার করছিলাম বাট সে দিয়ে দিয়েছিল। এবং আমি ওই ফ্লেভারটা এখনো মনে আছে যে না, আমি হাঁটতে হাঁটতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমাকে কেউ রিক্সায় লিফট করে আমাকে নিয়ে গেছিল। তো কলেজে ভর্তির পর এইভাবে তো যাতায়াত ছিল। খাবার মোটামুটি মেসে যেমন খাবার সবাই তোমরা জানো, অবগত আছো, খুব একটা হাইফাই না, মানে কোনো রকমের বেঁচে থাকার জন্য যে খাবারটা আমরা খাই ওরকম খাবার ছিল। তো কলেজে যখন আমি ক্লাস করতে শুরু করলাম তখন আসলে ইন্টারমিডিয়েট লাইফ সম্পর্কে জানতামও না। প্রথম 2-3টা ক্লাস করে দেখলাম যে না, টিচার যা বলছে আমি তো বুঝতে পারতেছি, কারণ স্কুলে আমি ফার্স্ট বয় ছিলাম, স্কুলে আমি মোটামুটি খুব ভালো একটা অবস্থান থেকে আসছিলাম। এবং তোমরা অবাক হবা যে ওই সময় আমাদের পুরা বাংলাদেশে মাত্র 8,000 জন A+ পেয়েছিল, আমাদের পুরা বাংলাদেশে 8,000 জন A+ পেয়েছিল। তো তার মধ্যে আমি একজন ছিলাম। আবার আমাদের গোটা উপজেলাতে 2 জন A+ পেয়েছিল, গোটা উপজেলাতে। এরকম একটা অবস্থা ছিল তখন। উপজেলা থেকে যে 2 জন আমরা পেয়েছিলাম, আমরা 2 জনই নটরডেম কলেজে গ্রুপ 4-এ চান্স পাই। তো যাই হোক, এবার হার্ট টাচিং ঘটনাগুলো শুনো। তো তারপর নটরডেমে যখন ক্লাস করতে শুরু করলাম তখন দেখলাম আশেপাশে সবাই প্রাইভেট পড়তে শুরু করছে টিচারদের কাছে। আমার বিভিন্ন বন্ধুরা ওরা টিচারদের কাছে যাচ্ছে, প্রাইভেট পড়ছে। কিন্তু ইন দ্য মিন টাইম মানে কেমন ওটা অবস্থা, আমার প্রতিদিন সকালে হাঁটতে হাঁটতে কলেজ আসতে হয়, আবার হাঁটতে হাঁটতে কলেজে মানে বাসায় যেতে হয়। যাওয়ার পর ধরো মাথার মধ্যে টায়ার্ডনেস কাজ করে, 15-20 মিনিট রেস্ট নিয়ে আমি খাওয়া দাওয়া করে আবার পড়তে বসি, কারণ আমার তো ইন্সপিরেশন একটাই যে আমি ভাই অত বড় লোকের ছেলে না, আমাকে লাইফে কিছু করতে হবে। দ্যাট ওয়াজ ইন্সপিরেশন। তো তখন চেষ্টা করতে থাকলাম যে নিজে নিজে কিভাবে পড়ে একটু বেটার করা যায়। আমি কারণ টিচারদের তখন মাসিক বেতন ছিল মানে 800 টাকা করে, আমি যদি 4টা সাবজেক্ট পড়তাম তাহলে 4টা 3200 টাকা দিতে হতো। এই 3200 টাকা আমি থাকা খাওয়া সবই আমার ঢাকা সিটিতে হয়ে যায়। তো আমার বাবার উপর অযথা প্রেশার পড়ে যাবে পুরোপুরি। তো আমি বাবাকে বলিও নাই কখনো যে আমার প্রাইভেট পড়তে হবে। আমি চেষ্টা করতাম যে কিভাবে নিজে নিজে পড়া যায়। তো এই পড়তে পড়তে দেখলাম যে না যায়, তো টিচার যা বলতেছে আমি নোট করতেছি, আবার আসতেছি, পড়তেছি, কিছু না পারলে পরের দিন আবার টিচারকে জিজ্ঞাসা করতেছি। এবং একসময় টিচার আমাকে দেখলেই মানে ভিতর সন্তুষ্ট হইতো যে আসছে মানে আমাকে আর 10 মিনিট জ্বালাবে। এবং পরবর্তীতে টিচার আমাকে অনেক আশীর্বাদও দিয়েছে, বলেছে যে দেখো এই যে তুমি আমাদের জ্বালাইতে বা আমাকে জ্বালাইছো, আমি মনে মনে খুশি হইতাম, কারণ আমি যে তোমাকে দিতে পারছি, কারণ তোমার অনেক আগ্রহ ছিল জানার জন্য। আমার আগ্রহটা তো তৈরি হয়েছে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে। আমার কাছে টাকা ছিল না, টাকা থাকলে আমি তো প্রাইভেট পড়তে যেতে পারতাম, টাকা ছিল না। আমার প্রাইভেট পড়ার ইচ্ছা থাকলেও আমার ব্রেন বলছে যে না, অর্থ নাই, সুতরাং তুমি নিজে নিজে পড়ো, যা পারো না টিচারকে জিজ্ঞাসা করো, টিচার বলে দিবে। এবং তারা খুব হেল্পফুল ছিল। আমি যা পারতাম না টুকটাক হয়তো আমি একটা লাইন বুঝতে পারিনি, একটা ইকুয়েশন বুঝতে পারিনি, টিচার হাঁটতেছে আর আমি পিছন পিছন দৌড়াতে, স্যার এটা এমন কেন, এটা এমন কেন, হয়তো স্যার বলে দিছে, আমি সাথে সাথে ধরে ফেলছি যে ব্যাপারটা এমন এই হয়েছে। এবং এটা নট অনলি আমার গল্প, আমাদের সময় নটরডেমে প্রায় 1200 স্টুডেন্ট ছিল সায়েন্সে, প্রায় 1200। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো যে 1200-র মধ্যে অর্ধেকই ছিল আমার ঘটনার অর্ধেক স্টুডেন্ট তুমি পাবা। কারণ যারা অনেক ধনী ছিল তাদের সাথে আমাদের জীবন আসলে মিলতো না। ওকে, আজকে আমার কি আছে না আছে ইট ডাজন্ট ম্যাটার, কারণ আমি আজ থেকে 16 বছর আগে ওই সময়ের কথা বলতেছি যখন আমার 10 টাকা খরচ করতে গেলেও হার্ট কাঁপতো যে 10 টাকা আমার বাবার থেকে আসছে। তো যাই হোক, ওই সময়গুলো এভাবে চলতে থাকে। এবং তারপর আমি যখন অনেক টায়ার্ড হয়ে যেতাম, প্রায় 6 মাস পর আমি দেখলাম যে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি আরামবাগে একটা মেসে উঠি আমার কিছু বন্ধুদের সাথে, এবং তারপর দেখলাম যে না 5 মিনিটে কলেজে যাতায়াত করা যাচ্ছে। এবং আমি তখন খুব খুশি ছিলাম যে না, এই সময়টা আমি কাজে লাগাতে পারবো। এবং বিলিভ ইট, আমি যখন মানে ইন্টারমিডিয়েট পড়তাম, আমি যে কতদিন সূর্যের মুখ দেখছি আমার তা মনে নেই। ওকে, মানে উপরে আকাশের দিকে সূর্য আছে, আমি স্পষ্টভাবে আমার মনে আছে, আমার টাইমগুলো মনে নেই যে আমি কয়বার সূর্যকে দেখতে পাইছি, বুঝছো? কারণ আমার প্রতিটা মোমেন্ট কাটতো এই আতঙ্কে যে আমি যদি ভালো কিছু করতে না পারি আমি কি হবে, আমার ফ্যামিলির কি হবে, আমার বাবার কাছে মুখ দেখাবো কিভাবে, বুঝতে পারছো? আর এলাকাতে আমাদের যথেষ্ট মান সম্মান আছে, আমার বাবা মোটামুটি একজন সম্মানীয় মানুষ। সো সবার একটা এক্সপেকটেশন ছিল আমার উপরে যে না, ছেলেটা কিছু ভালো কিছু করবে, আমি বড় হয়ে টাকা ইনকাম করে দিব, এটা এক্সপেকটেশন না। এক্সপেকটেশন হচ্ছে যে আমি লাইফে ভালো কিছু করতে পারি। তো এই ফিলিংসগুলো না সবসময় নিজের মধ্যে তাড়না তৈরি করতো যে আসলে যদি ভালো কিছু করতে না পারি কি হবে, আসলে যদি আমি ভর্তি পরীক্ষা করতে চান্স না পাই কি হবে। অ্যান্ড ট্রাস্ট মি,
একদম উপরওয়ালা সাকি করে বলতেছি আমি, নটরডেম কলেজে যখন আমি পড়তাম শেষের দিকে মানে সেকেন্ডের ওঠার পর তারপর বুঝতে পারলাম যে না, এখন আমাকে ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রস্তুতি নিতে হবে, বিকজ এখন আমার সময় আসছে। এবং তখন মাথার মধ্যে একটা সাইকোলজি চলতো যে আমি বুয়েটে চান্স না পেলে পড়বো কোথায়, বিলিভ মি যে বুয়েটে চান্স না পেলে আমি পড়বো কোথায়। এবং আমি আসলে মানে বুয়েটে তখন আমি যাইও নাই, আমি এটা ফ্রেন্ডদের কাছ থেকে বা বড় ভাইদের কাছ থেকে শুনে শুনে তখন মনের মধ্যে স্বপ্ন তৈরি হয়েছে। কথা হচ্ছে আমি কি বলছি, দেন আমি যখন ঢাকাতে প্রথম আসি আমি বুয়েট সম্পর্কে জানতামই না, আমি যে এটা যেত বিশাল কিছু আমার ধারণাই ছিল না। এবং আমি প্রথম বুয়েটে যাই বুয়েটের ফর্ম তোলার জন্য, ইন্টারমিডিয়েট পাস করার পরে, তার আগে আমি বুয়েটের চেহারাও দেখি না চোখে। তো যাক আমি আজকে কথাগুলো অনেক গর্ব নিয়ে বলতে পারি, বিকজ আমি যে কষ্ট করছি ইন্টারমিডিয়েট লাইফে, আমি সকালবেলা মনে করো এমন এমন অলমোস্ট তুমি কি বিশ্বাস করবা যে আমি এখন সকালে নাস্তা করি না, এবং এই নাস্তা যে না করি এই অভ্যাসটা আমার সেই কলেজ লাইফ থেকে গড়ে উঠছে। বিষয়টা এমন ছিল যে আমাদের তখন নাস্তা করতে 15 থেকে 20 টাকা করে খরচ হতো মেসে, 15 থেকে 20 টাকা। এবং তখন আমি দেখতাম যে আমি যদি 1 মাসে নাস্তা করি আমার পুরো 30 দিন পর আমার প্রায় অলমোস্ট 500 টাকা মতো নাস্তা বহু চলে যাচ্ছে। তো ওয়াই নট, আমি তো 12:30টার দিকে বাসায় চলে আসি, আমি 1টার সময় তো খেতেই পারি। ওই যে দীর্ঘ 2 বছর মানে নাস্তা, এটা কিন্তু জাস্ট নিঃশক টাকা বাঁচানো ছিল, আর কিছুই না। যে আমার একটু যদি কম খরচের মধ্যে নিজেকে বাঁচানো যায়, ওয়াই নট, আমি কেন করতে পারবো না। তো দেখো ওই যে 2টা বছর টানা না খেয়ে খেয়ে সকালে আমার এখন সকালে খেতে ইচ্ছাই করে না। মানে আমি এখন দিনে মাত্র 2বার খাবার খাই, রাত্রে আর মনে করো দুপুরের দিকে আমার হয়েছে, সকালবেলা আমি 1 কাপ চাটা পেলে আমার না আর কিছু লাগে না। তো দেখো এই অভ্যাসটা কিন্তু আমার সেই বহুত আগে থেকে উঠছে। মানে আলটিমেটলি কি বলবো, এটা কিন্তু এক রকমের ফিনান্সিয়াল সেভিংসের জন্য আমি করেছিলাম। বাট আমি এখন আজকে আমার নিজেকে আমি খুব প্রাউড ফিল করতে পারি যে ওই টাইমগুলো আমি সঠিকভাবে ব্যয় করেছিলাম বলেই হয়তো বা বিধাতা আমাদেরকে একটু মুখ তুলতে চেয়েছে। দেখো আমরা যে যাই কিছু করি সব তো সৃষ্টিকর্তার অবদান, তাই না? আমরা তো কেউ তার ঊর্ধ্বে না। সবসময় এমন কিছু করার চেষ্টা করবা যাতে তুমি মেন্টালি শান্তি পাও, যাতে সৃষ্টিকর্তা তোমার দিকে মানে যেটাকে বলা যেতে পারে আশীর্বাদ দিয়ে রাখে। কখনো অহংকার রাখবা না নিজের মনের মধ্যে, নিজেকে খুব ছোট মনে করবা, কারণ ছোট মনে করলে দেখবা যে তোমার বড় হওয়ার ইন্সপিরেশন থাকবে। তুমি যদি মনে করবা যে আমি বড় একটা কিছু হয়ে গেছি, এবার সেদিন থেকে তোমার লাইফ আসলে আর বেশি গ্রোথ নাই, মানে খুব স্লো হয়ে যাবে সব দিক থেকে। সুতরাং যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস এখন আছে, কালকে ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবে না। যাদের এখন অর্থের সংকট আছে, কালকে তুমি দেখবে হয়তো বা সৃষ্টিকর্তা তোমার দিকে যদি রহমত দেয় তুমি ধনী হয়ে যেতে পারো। তো আলটিমেটলি নিজের উদ্দেশ্যটাকে ঠিক রেখে তুমি যদি পরিশ্রমটা ঠিক মতন করতে পারো, এনাফ। আর আমার মনে হয় কি জানো, যে প্রত্যেকটা মানুষের মোটিভেশন আলাদা। আমার ইন্টারমিডিয়েট লাইফের মোটিভেশন ছিল আমার কাছে টাকা নাই, তাহলে আমার নিজে নিজে পড়তে হবে, দ্যাট ওয়াজ দ্য মোটিভেশন। তোমার মোটিভেশন অন্য কিছু হইতে পারে। কথা বুঝছো আমি কি বলছি? আমার এক ফ্রেন্ড ছিল, ওর মোটিভেশন ছিল ভালো জায়গা বিয়ে করবে, বিলিভ মি, ওর একটা ভালো জায়গা বিয়ে করতে হবে, দ্যাট ওয়াজ দ্য মোটিভেশন। সো ভালোটা ডিগ্রি লাগবে। এরকম নানান মানুষ নানান ধরনের মোটিভেশন থাকে। তুমি তোর মোটিভেশনটা ঠিক করো, এবং মোটিভেশনটা কেমন করো যাতে ওইটা তোমাকে ড্রাইভ করতে পারে, যাতে ওইটা তোমাকে তোমার অভিষ্ট লক্ষ্য পর্যন্ত নিয়ে যেতে পারে। আমি বিশ্বাস করি তুমি যদি একবার ঠিক করো যে আমি লাইফে কিছু করতে চাই, আশেপাশের পুরো প্রকৃতি তোমাকে হেল্প করবে। সো ট্রাস্ট ইন ইউরসেলফ। তোমার যত ক্রাইসিস, এটা কোনোটা ক্রাইসিস না। আমার এক বন্ধু আছে, ওর 2টা পা অকেচো, প্যারালাইজড। আমার সাথে নটরডেম কলেজে পড়তো, বুঝতে পারছো? ও হাঁটতে পারতো না, সে কিন্তু লাইফ অনেক ভালো অবস্থান আছে এখন। সো তোমার 2টা হাত নাই, 2টা পা নাই, পেটে খাবার নাই, 2টা টাকা নাই, এগুলো জাস্ট বাহানা, এগুলো জাস্ট বাহানা। এখান থেকে বেরোতে হবে, বেরো নিজে ভালো কিছু করার চেষ্টা করতে হবে, বুঝতে পারছো?